আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর এবং আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা একটু জলদি মনে হয় আমি আপলোড দিচ্ছি, মানে আমার লাস্ট ব্লগের থেকে আজকের ব্লগটার মাঝখানের ডিফারেন্সটা কমে এসেছে, টাইম ডিফারেন্সটা কমে এসেছে। আমি একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি আর কি। মূলত মানে আমি অনেক বেশি লেজি, তো লেজিনেসের কারণে ব্লগিং ইচ্ছা মতো ব্লগিং হচ্ছে, আসলে দেওয়াই হচ্ছে না ব্লগ, তো রেগুলারিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এটার জন্য আমি এখন ঠিক করেছি যে যত কষ্টই হোক আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার দিনগুলো। আর এখন তো লকডাউন চলছে, লকডাউনের মধ্যে আর কি শেয়ার করব, কিছুই পাচ্ছি না শেয়ার করার মতো। তাই ভাবলাম যে গল্পই করি আপনাদের সাথে আজকে, এই কারণে চলে আসলাম। আর আজকে হচ্ছে 29 রোজা, তো 29 রোজায় ব্লগটা আর কি আমি পোস্ট করছি। তো আমি যে ছোট ছোট জিনিসগুলো আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, তার মধ্যে একটা হচ্ছে আইব্রো ট্রিম করেছি, সেটা নিজে নিজে করেছি আর কি, পণ্ডিতি করে। তো সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমের আচার তৈরি করেছি। আমের আচার এক একজন এক এক রকম করে তৈরি করছেন দেখছি ইউটিউবে। তা আমি আসলে যেভাবে আমার আম্মুর কাছ থেকে শিখেছি আচার তৈরি করা, সেভাবেই করি। একটাই আচার তৈরি করতে পারি আমি, আর কোনো রকমের টেস্টের আচার আমি তৈরি করতে পারি না, এবং আর কোনো জিনিসের আচারও তৈরি করতে পারি না, শুধু আমের আচারটাই তৈরি করতে পারি। তো সেটাই তৈরি করেছি, এটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের রমজান মাসটা কেমন কাটলো আর ঈদের প্রস্তুতি কীরকম চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু এখন লকডাউন চলছে আর বিউটি পার্লার সব বন্ধ, আর আমি যেহেতু সবসময় ভুরু প্লাক করি, এখন বিউটি পার্লার বন্ধ হওয়ার কারণে তো আমি ট্রিম করতে পারছি না, তো নিজে নিজেই আর কি ট্রাই করছি। তো আমি নিজে নিজে আর কি এখন করেছি কি যে ইউটিউব দেখে আর কি মূলত এটা আমি শিখেছি। এরকম সুতা যদি নিজে নিজে আমরা নিজের ভুরু ট্রিম করতে চাই, তাহলে এরকম একটা সুতা নিব, তারপর ওটাকে একটা গিট দিব, এরকম এই জায়গাটাতে একটা গিট দিব, তারপর আমি এটাকে এভাবে টুইস্ট করব 6 থেকে 7 বার। তারপরে আমি এখন যদি এই পাশের ভুরু করি, তাহলে এই জায়গাটাকে টার্গেট করে এটাকে এভাবে প্রেস করব, আর যদি এই পাশেরটা করি তাহলে এইভাবে টার্গেট করে এইভাবে করব। তো কালকে রাতে আমি এই পাশেরটা করে ফেলেছি নিজে নিজে। আমি তো অত সুন্দর করে করতে পারি না, আর নিজেরটা করতে গেলে একটু সমস্যা হয়। সেটা হচ্ছে 1 নম্বর প্রবলেম হচ্ছে তোলাটা, ঠিক মতো তোলাটা। তো তুলতে আমি পারি, আমি অনেক দিন যাবতই আর কি নিজে নিজে অনেক সময় ট্রাই করতে করতে এরকম শিখেছি, তুলতে পারি। কিন্তু আমার যেটা হয় না সেটা হচ্ছে শেপ আসে না, সুন্দর শেপ আসে না, 1 নম্বর কথা। পার্লারের মতো শেপ তো একদমই আসে না। আর আরেকটা কথা সেটা হচ্ছে নিজেরটা তুলতে গেলে তো ব্যথা লাগে, আরেকজন যখন তুলে দেয় তখন তো আর ব্যথা লাগলেও কিছু করার নাই, সে তুলতেই থাকে। কিন্তু নিজেরটা তোলার সময় যে ব্যথা যখন লাগে তখন নিজের হাতটা স্টপ হয়ে যায়, নিজেকে ব্যথা দিতে তো আর চাই না আমি। তো এই প্রবলেমটার কারণে সময় বেশি লাগে। আরেকটা কথা হচ্ছে আমার যেহেতু চোখে সমস্যা, আমি চোখে একটু কম দেখি, কানা মানুষ, আমার চশমা লাগে। তো চশমা ছাড়া তো আমি ঠিকমতো দেখতে পারি না, আর চশমা পরে তো আর ভুরু প্লাক করা যায় না, চশমা খুলেই করতে হচ্ছে, তো আমি ঠিকমতো করতে পারছি না। তো আমি কি ট্রাই করছি একটু করে করার, দেখি কতটুকু পারি। আপনারাও যারা এরকম আমার মতো ভুরু নিয়ে বাসায় প্রবলেমে পড়েছেন, বা অনেকে হয়তো পারেনও এই জিনিসটা আমার মতোই, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কি আমার মতো ওরকম করছেন কিনা। আর হ্যাঁ, বিউটি পার্লারে আমরা সাধারণত অ্যাভারেজে যে কাজগুলো করি সেটা হচ্ছে ভুরু ট্রিম করা, চুল ট্রিম করা, আরেকটা হচ্ছে ম্যাসেজ করা, মুখের ময়লা পরিষ্কার করা, যেটা আমরা নর্মাল ম্যাসেজ, নট ফেশিয়াল, শুধু অনলি ম্যাসেজ। এটা কিন্তু আমরা অনেকেই করি, আমি করি আর কি অ্যাভারেজ। আমি ফেশিয়াল করি না, আমি ম্যাসেজটা করি সব সময়, মুখটাকে পরিষ্কার করার জন্য জাস্ট। কারণ আমাদের স্কিনটা তো স্কিনে ময়লা অনেক বসে যায়, মুখের স্কিনেও। বাসায় ম্যাসেজ ক্রিম নিয়ে নিজে নিজে করা যায়, কিন্তু নিজেরটা আসলে নিজে এরকম সুন্দর হয় না। তারপর
তারপর আর কি চেষ্টা করা উচিত, কিন্তু রমজান মাসে এত সময় কোথায়। পার্লারের বিউটি পার্লারের সবচেয়ে নিম্ন প্রাইজের কাজ হচ্ছে ভুরু প্লাক, আর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ভুরু প্লাক। কিন্তু আমরা ভুরু প্লাকটাকে আমরা অনেকে মনে করি যে খুব ইজি কাজ, সামান্য কাজ, কিন্তু আসলে কিন্তু এটা অনেক কঠিন একটা কাজ। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমি প্রচুর ঘামি আপনারা দেখবেন আমি কথা বলার সময় আমার একদম ঘেমে অস্থির হয়ে যাই, খুব ঘাম হয় আমার। তো এইটার কারণে ভুরু প্লাক করতে আরও একটা সমস্যা, কারণ শুকনো অবস্থায় ভুরু প্লাক করা উচিত। ফাইনালি আই এম ডান। কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটুকু করতে পেরেছি, আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না। তো আমার আজকের ভুরু প্লাকের এই কার্যক্রমটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভুরু প্লাকটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, আর এখন আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আচার। আমি আজকে আমের আচার বানাচ্ছি। আমগুলো কেটে টুকরো টুকরো করে সেটাকে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রোদে শুকিয়ে প্রসেসিং করে আমি যেভাবে আচারটা তৈরি করি সবসময়, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। লকডাউনের সময় আমাদের একটু সংযম হয়ে চলার দিন এখন, এই কারণে আচার দেওয়ার মানে ইচ্ছাই ছিল না যে না আচারই দিব না। এবার কিসের আচার, কিসের কি, মানে রমজানটাই বা কীভাবে আমরা শেষ করছি, আর ঈদটাই বা আমরা কীভাবে এবার পালন করব জানি না। তো সব কিছু মিলিয়ে আমার মানে কোনো ইচ্ছাই ছিল না যে এবার আমি আচার দিব, কিন্তু আচারটা আমি দিয়েছি লোভে পড়ে, কারণ এত সুন্দর সুন্দর কাঁচা আম চোখের সামনে আছে। আর যদি বছরে তো একবারই আমের সিজন আসে, তারপরে আমের সিজন কয়েকদিন পর চলে যাবে, আবার কাঁচা আমও শেষ হয়ে যাবে, কয়েকদিন পর পাকা আম চলে আসবে, তখন চাইলেও আমি আর আচার দিতে পারবো না। আর একবার আচার তৈরি করলে সারা বছর ওটা খাওয়া যায়। আমরা বাঙালিরা তো আচার খুব পছন্দ করি, তা আচার এই কারণে লোভে পড়েই দিচ্ছি। খুব বেশি না, মাত্র 5 কেজি আম কিনে নিয়ে এসেছি আচার দেওয়ার জন্য। হয়তো 1 বয়ম হবে আচার, তো 1 বয়মই খেলাম না হয় এবছর, একটু একটু করে খাবো যেন তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। তো ঠিক আছে, আচারের রেসিপিটা আমি ট্রাই করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আচার দেওয়ার পারফেক্ট টাইম তো এখনই, কিন্তু এর মধ্যে ঘূর্ণিঝড় আমফান চলে আসছে। তো মেঘলা আকাশ এবং ওয়েদার খুবই খারাপ, জানি এর মধ্যে রোদ পাবো না, কিন্তু কিছু করার নাই, যেহেতু আমি সব কিছু রেডি করে ফেলেছি। আম কেটেছি, মশলা মাখিয়েছি, রোদে শুকানোর জন্য দিয়ে দিয়েছি, কিন্তু রোদ নাই। হালকা হালকা যতটুকু রোদ পাচ্ছি তা দিয়ে আমি শুকাচ্ছি, কিন্তু আমি জানি যে এভাবে করলে আচারটা খুব একটা ভালো হবে না, কারণ আমার এই প্রসেসিংয়ের আচারে রোদের খুব প্রয়োজন। যত এটা রোদ পাবে আচারটা তত বেশি স্টেবল হবে। যেই আমের টুকরোগুলো রোদে শুকিয়ে একদম করকরা হয়ে যাওয়ার কথা, সেগুলো রোদ না পাওয়ার কারণে পানি ছেড়ে দিচ্ছে, আমার আমের টুকরোগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি আর ওয়েট না করে রোদের জন্য আর কি আর অপেক্ষা করছি না, আজকে রাতেই আমি এটাকে আচার বানিয়ে ফেলবো প্রসেসিং করে। আচার বানিয়ে ফেলার পর যখন ওয়েদার ঠিক হয়ে যাবে আর রোদ আসবে, তখন আমি বানানো আচারটাকেই ভালোভাবে রোদ খাওয়াবো। এটা কিন্তু আমার আম্মুর আইডিয়া। থ্যাংক ইউ আম্মু। চলুন আপনাদেরকে দেখাই কি কি মশলা আমি আজকে ব্যবহার করছি আমের আচারের জন্য। শুকনো মরিচ হালকা তেলে পাউডার করে নিয়েছি, মানে একদম মিহি না, একটু দানা দানা। তারপরে আমি 5 ফোড়ন, এখানে 200 গ্রামের মতো 5 ফোড়ন আছে, যেটা আমি আধা ভাঙা করে নিয়েছি, মানে একদম মিহি না, একটু দানা দানা থাকবে। আর এখানে আছে আদা রসুনের পেস্ট একসাথে, এটার পরিমাণ আমি বলতে পারছি না, বাড়তি করে নিয়েছি, ব্যাস এতটুকুই দিচ্ছি। আর এখানে আমি চিনি নিয়েছি, হবে 200 গ্রামের মতো এখানে চিনি। আর এখানে আমি
আমি যেটা নিয়েছি এটা হচ্ছে সরিষা, সাদা সরিষা বাটা। এখানেও মনে হয় 200 গ্রামের মতো সাদা সরিষা আছে, যেটা আমি এখানে বেটে বা ব্লেন্ড করে নিয়েছি আর কি। আর সাথে আছে সাদা লবণ, স্বাদ অনুযায়ী আমি ইউজ করব। আর পাশাপাশি ইউজ করব কিছুটা ভিনেগার, সাদা ভিনেগার, আর ডেফিনেটলি সরিষার তেল। 1 কেজি তেল এখন আচার তৈরিতে ব্যবহার করব। পরবর্তীতে যদি দরকার হয় তখন আবার কিছু তেল এখানে অ্যাড করতে হবে। নিয়ে নিচ্ছি আমার বাসার সবচেয়ে বড় কড়াই। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি সরিষার তেল ঢেলে দিচ্ছি, কিন্তু সরিষার তেলটা আমি পুরাটা দিচ্ছি না, আমি অল্প অল্প করে দিচ্ছি, কারণ আমার কড়াইয়ের সাইজটা অত বেশি বড় না। যে আমার 5 কেজি আমের জন্য কিন্তু আর একটু বড় কড়াই হলে বেশি ভালো হতো, কিন্তু আমার বাসায় এর থেকে বড় কড়াই আর নাই, এর জন্য আমাকে এটাই নিতে হয়েছে। তো এখানে আমি এখন যেটা করছি, আমি তেজপাতা আগে দিয়ে দিচ্ছি। তেজপাতাটা একটু গরম হয়ে উঠলেই আমি এর মধ্যে মশলাগুলো একে একে করে সব দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে প্রথমে আমি আদা রসুন বাটাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার সাথে সাথেই তেল একদম ফুলে উঠেছে, এর জন্যই মূলত একটু বড় কড়াই হলে বেশি ভালো হতো। তবে সমস্যা নেই, এই ফোলা ভাবটা বেশিক্ষণ থাকবে না, আবার কমে যাবে। তারপরে আমি শুকনা মরিচের যে একটা পাউডার করেছিলাম সেটা দিচ্ছি। এরপর আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু 5 কেজি পরিমাণ আম, তো সেই রকম বুঝেই আমাকে লবণ দিতে হয়েছে। আর এখন আমি দিচ্ছি আমার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টসের মধ্যে একটা, এই সরিষা বাটাটা। অনেকে কালো সরিষা বাটা ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আমার মনে হয় আচারটার মধ্যে একটু তেতো তেতো ভাব চলে আসে, এর জন্যই আমি সাদা সরিষাটা নিয়েছি। অবশ্য আমার আম্মু আমাকে সাজেস্ট করেছিলেন সাদা সরিষা নেওয়ার জন্য। আর হ্যাঁ, এখন যেটা দিলাম 5 ফোড়নের পাউডার, ওটাও অনেক ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস আচারের জন্য। তারপরে আমি চিনি দিয়ে দিয়েছি এবং এখন অনবরত নাড়তেই থাকবো। একটা জিনিস তখন ইনগ্রেডিয়েন্টস আমি দেখাইনি, সেটা হচ্ছে গরম মশলার পাউডার, ওটাও আমি সামান্য দিয়ে দিয়েছি। আর সিরকা অর্থাৎ ভিনেগার, এটা আমি 4 চামচ বা 5 চামচের মতো আর কি এখানে দিয়েছি। এরপর নাড়াচাড়া করার পর মশলার ভেতর আমি সব আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো একটু উঠিয়ে উঠিয়ে দিচ্ছি, যেহেতু আমগুলো থেকে পানি ছেড়েছিল, ভেতরে পানি আছে, তাই একটু হাত দিয়ে উঁচু করে তারপর দিতে হচ্ছে যেন পানিটা না আসে। এখন দুটা খুন্তির সাহায্যে আমি খুব ভালোভাবে আচারটা মিক্সড করব এবং এভাবেই অনবরত নাড়তে থাকবো। আচারের জালটা কিন্তু আমি আগুনের জাল যেটা ফ্লেম, সেটা আমি অনেক কমিয়ে রেখেছি, যেন নিচে লেগে না যায়, মশলাটা পুড়ে না যায়। আর সেই অবস্থাতে আমাকে বারবার এটা নেড়ে নেড়ে উল্টে পাল্টে দিতে হচ্ছে, কোনোভাবেই যেন লেগে না যায় নিচে। লেগে গেলেই কিন্তু আচার থেকে একটা পোড়া গন্ধ আসবে আর একটা তেতো তেতো ভাবও চলে আসবে। তো অনেকক্ষণ নাড়াচাড়ার পর একটা কষা কষা ভাব চলে আসলেই আচারটা কমপ্লিট হয়ে গিয়েছে বুঝতে হবে আর কি। আর এই বয়মটাতে আমি এখন আচারটা ভরছি, যে সেটা এর জন্য ভরছি কারণ এই বয়মটা আমি আমার কাজিন, আমার ছোট বোন জ্যোতিকে দিচ্ছি। ও চলে যাবে লন্ডন কালকে, ওর সাথে দেখা করে হয়তো এটা আমি ওকে দিয়ে দিব। আর আমি আমার অংশের যে বাকি আচার আছে সেটা আমি প্রপারলি কড়াই সহ বারবার রোদে দেব। রোদ ভালো মতো রোদে দিতে দিতে এটা পোড়া পোড়া একটা কালার চলে আসবে, তখন আমি এটাকে বয়মের মধ্যে সংরক্ষণ করব। তাহলে আজকে আমার ব্লগের আইব্রো ট্রিমিং, মশলা তৈরি, আচার বানানো
এবং সব কিছু মিলিয়ে আপনাদের কাছে এই পুরো ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। অবশ্যই আমার ব্লগ দেখবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।